যাই হোক, আজকে আমাদের দুইটা টপিক এক হোক। আজকে আমরা হচ্ছে ইলেকশন নিয়ে কাজ করব, পলিটিক্যাল পার্টিস নিয়ে কাজ করব, এবং আমাদের একটা জিনিস গ্যাপ গেছে, সেই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা এবং কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া আছে স্থানীয় কার ব্যবস্থা, আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সাবাস, এই তো খানিক টাকা না কামাই করে ফেলাই দিবা। কি প্রিজাইডিং অফিসার? আচ্ছা, যাই হোক, আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, আমি এলজি তে লোকাল গভর্নমেন্ট বোঝাচ্ছি। ঠিক আছে, গভর্নমেন্ট। ঠিক আছে, তা এলজি পোলিং অফিসার, সেও মোটামুটি ট্রেনিং দিয়ে 5,500 টাকা মতন কামাই করবে। যাই হোক, লোকাল গভর্নমেন্ট হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শহরাঞ্চল, একটা হচ্ছে গ্রামাঞ্চল। একটা গ্রামাঞ্চল। শহরাঞ্চল হচ্ছে দুই ভাগে ভাগ, এটা আমরা সবাই জানি। সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে পৌরসভা। সিটি কর্পোরেশন এবং পৌরসভা, আমরা তো জানি মোটামুটি এটা। আর গ্রামাঞ্চলের দুইটা ভাগ, একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন। এই তো, লোকাল গভর্নমেন্ট হচ্ছে এই পর্যায়ে আমাদের ভাগ করা আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন। ঠিক আছে, এখন এই পর্যন্ত তো ক্লিয়ার। সিটি, এই পর্যন্ত তো ক্লিয়ার। আচ্ছা, দেখো, এবার আমরা সিটি কর্পোরেশন নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা সিটি কর্পোরেশন নিয়ে কাজ করব। সিটি কর্পোরেশন, আগে শহর অঞ্চলটা দেখি। সিটি কর্পোরেশনে কি কি আছে দেখো। বাংলাদেশে সিটি কর্পোরেশন আছে টোটাল 12টি। মোট 12টি কি কি আছে: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর। তাই না? এরপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ইফ আই এম নট রং, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন। আর একটা কি মিস গেছে রে ভাই, আমাকে একটু বলো তো, আমাকে একটু ধরাই দাও। আমার কি, ওই ময়মনসিংহ কি সিটি কর্পোরেশন হয়েছে এখনো? গাজীপুর বলেছি। ময়মনসিংহ কি সিটি কর্পোরেশন? বরিশাল বলেছি। তাহলে ময়মনসিংহ। এই টোটাল 12টা, এই 12টাতে সিটি কর্পোরেশন। টোটাল সিটি কর্পোরেশন 12টি। সিটি কর্পোরেশনের কি কি থাকবেন: একজন মেয়র, একজন মেয়র থাকবে, যতগুলো ওয়ার্ড ততগুলো কাউন্সিলর, এবং সিটি কর্পোরেশনের আর কি, প্রতি 3 ওয়ার্ডে একজন মহিলা সংরক্ষিত মহিলা কাউন্সিলর। হ্যাঁ, যতগুলো ওয়ার্ড ততগুলো কাউন্সিলর, এবং প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। সিটি কর্পোরেশন গেল। এবার আসো পৌরসভা। ইফ আই এম নট রং, বর্তমানে পৌরসভা আছে 328টি, নাকি বেশি আছে? সংখ্যাটা একটু রিভাইজ করে নিও। বলো তো, 328টা আছে না বেশি আছে ভাই? আচ্ছা, তাহলে 331টা। আমি একটু তাহলে পুরানো পাপি তো, আমি ছোটবেলায় যা পড়ছি তাই মনে আছে আর কি। হ্যাঁ, সরি, ভুল ইনফরমেশনের জন্য মিস্টেক হয়েছে। বহুত বড় গলতি হো গয়া। ঠিক আছে, বহুত বড় গলতি হো গয়া। দিগন্ত, আবার আমাকে লাল পানি খাওয়াই দিও না ভাই। ম্যান ইজ মর্টাল, টুয়ার ইজ হিউম্যান। যাই হোক, প্রতি পৌরসভায় 31টি, প্রতিটা পৌরসভায় কমপক্ষে 9টি ওয়ার্ড থাকবে। ওকে, কমপক্ষে 9টি ওয়ার্ড থাকবে প্রতিটা পৌরসভায়, এর বেশিও থাকতে পারে, কোনো কোনো পৌরসভায় 12টিও আছে। তা পৌরসভার ফার্স্ট ক্রাইটেরিয়া আছে তাতে কমপক্ষে 9টি ওয়ার্ড থাকতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল, প্রতিটি ওয়ার্ডে একজন কাউন্সিলর, লর, প্রতি 3 ওয়ার্ডে
একজন সংরক্ষিত নারী কাউন্সিলর, প্রতি 3 ওয়ার্ডে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর। ঠিক আছে, এই পৌরসভা। এবার একটা জিনিস মাথায় রাখবা, সিটি কর্পোরেশন এবং পৌরসভা এই দুইটারই তোমার স্থানীয় সরকার প্রতিনিধি, লোকাল গভর্নমেন্টের যিনি প্রতিনিধি থাকেন, তেনারা মানে সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ঠিক আছে, এনারা কিন্তু সবাই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ওকে। ও, সিটি কর্পোরেশনের একজন মেয়র একজন মন্ত্রীর সমমর্যাদা পান। একজন সিটি কর্পোরেশনের মেয়র একজন মন্ত্রী সমমর্যাদা পান, মর্যাদা বানান ভুল করছি আমার, সমমর্যাদা পান। এটা কি জানতা? এই হচ্ছে গেল। এবার আসো, এটা হচ্ছে আমাদের শহর পর্যায়ে গেল। ঠিক আছে, এবার আমরা গ্রাম পর্যায়ে দেখি। গ্রাম পর্যায়ে প্রথম হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ কি? জেলা পরিষদ আইন কত সালে হয়? 2016। এইখানে একজন চেয়ারম্যান থাকেন। কেন? ইনিও কিন্তু একজন মন্ত্রী সমপর্যায়ের না, বা প্রতিমন্ত্রী সমপর্যায়ের, ভুলে গেছি। 15 জন সদস্য থাকেন। সদস্য, এই 15 জন সদস্যের মধ্যে কিন্তু 5 জন নারী সদস্য, সংরক্ষিত নারী সদস্য। এখন ইনারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ বা সংরক্ষিত সদস্যগণ ওই জেলার স্থানীয় পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ ওই জেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, অন্যান্য সদস্য, ইউনিয়ন, পৌর মেয়র, কাউন্সিলর, তারপর সংরক্ষিত কাউন্সিলর, তারপরে ইউনিয়ন পর্যায়ের যারা চেয়ারম্যান এবং যেসব মেম্বাররা থাকেন, তারা মিলে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে থাকেন। এই জিনিসটা কি ক্লিয়ার? ইনি কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, ইনি কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচিত। ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা, এবার আমি বলি, জেলা পরিষদের যারা মেম্বার বা চেয়ারম্যান বা সদস্য, তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না। তারা ওই জেলার যারা জনপ্রতিনিধি আছেন, যেমন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বারগণ, পৌর চেয়ারম্যান, পৌর মেম্বারগণ, উপজেলা চেয়ারম্যান, উপজেলার মেম্বারগণ, ইনার বা সিটি কর্পোরেশনের মেয়র এবং তার মেম্বারগণ, ইনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন। বোঝা গেল শান্তনু? এসে জেলা পরিষদ, সরি আমি জেলা পরিষদের কথা বলছি। এবার দেখো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ, ঠিক আছে, উপজেলা পরিষদে কি হয়? এটা হচ্ছে উপজেলা পরিষদ আইন 2010। 2010 সালে উপজেলা পরিষদ আইন করা হয়। এইখানে একজন চেয়ারম্যান, 2 জন ম্যান, তার মধ্যে একজন, আচ্ছা এই 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে হচ্ছে একজন নারী, সংরক্ষিত নারী। ঠিক আছে, এই হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার। না ভাইয়া, 2010, 2008 না, তুমি ভুল বলছো। তা উপজেলা পরিষদের হচ্ছে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আর এর অন্যান্য সদস্য থাকেন পৌর মেয়র, উপজেলা বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যদের দ্বারা নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণের পদাধিকার বলে একজন বিশেষ মুক্তিযোদ্ধা উপজেলা, ইনাদের নিয়ে উপজেলা পরিষদ গঠন করা হয়। অর্থাৎ আমি বলি, উপজেলা পরিষদের দেখা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। ঠিক আছে, এছাড়া এইখানে আর সদস্যগণ কারা থাকেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলার বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা সংরক্ষিত মহিলা সদস্যদের দ্বারা এই উপজেলা পরিষদ গঠিত হয়। এবং এখানে পদাধিকার বললে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব থাকবেন, এবং এই বিশিষ্ট ব্যক্তিত্বটা সাধারণত এলাকার একজন মুক্তিযোদ্ধাকে রাখা হয়, যিনি একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে রাখা হয়। ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট একটা জিনিস,
এই উপজেলা পরিষদের দের চিবিক দায়িত্ব করেন ইউএনও। ইউএনও সাচিবিক দায়িত্ব পালন করেন, এবং মজার কথা কি জানো, এই ইউএনও সাহেব একজন উপজেলা চেয়ারম্যানকে 4 আনার দাম দেয় না। অফ দ্য রেকর্ড কথা, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউএনও একজন উপজেলা চেয়ারম্যানকে 4 আনার দামও দেয় না। আরে দূর, একজন ইউএনও মানে সেই আছে একটা উপজেলার সর্বে সর্বা, সে যা বলবে তাই। উপজেলা চেয়ারম্যান একটা রাজনৈতিক পদ, ঠিক আছে থাকলো, কিন্তু ইউনো সাহেবের অনুমোদন ছাড়া বা ইউনো সাহেবের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া তিনি কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। ঠিক আছে, বাট আবার পদাধিকার বলে উপজেলা চেয়ারম্যানকে ইউনো সাহেবের উপর মানে সিনিয়র পোস্ট রাখা হয়েছে, কিন্তু ইউনো সাহেবের হস্তক্ষেপ ছাড়া কোনো ডিসিশন তিনি মেক করতে পারবেন না। তার মানে উনি হচ্ছেন রাষ্ট্রপতির মতো, কিন্তু ইউনো স্যার যা বলবে তাই। এটাই এটাই আইন উপজেলায়। ঠিক আছে, এরপরে আসো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ না, চেয়ারম্যানের কথা না মানলে যে বদলি করে দেয়। ভাই এরকম হেডমালা চেয়ারম্যান কয়টা আছে, কয়টা উপজেলায় আছে এরকম হেডমালা চেয়ারম্যান যে ইউনোকে বদলি করে দিবে? চেক অ্যান্ড ব্যালেন্স করে চলা লাগে, কিছুই বলার থাকে না তার। আচ্ছা, ইউনো সাহেবের দায়িত্ব কি উপজেলা পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করা? নো। ওনার একটা উপজেলায় কমপক্ষে 32টা সংস্থা থাকে, এই 32টা সংস্থার প্রধান হচ্ছেন একজন ইউনো। ঠিক আছে, মাথায় রাখো, অন্তত 32টা সংস্থা থাকে বা 32টা দপ্তর থাকে, 32টা দপ্তরের প্রধান হচ্ছেন ইউনো, উপজেলা নির্বাহী অফিসার। ওকে, তো উনি সে 32টা দপ্তরের দায়িত্ব পালন করে। উনি উপজেলার নির্বাহী প্রধান, একটা পুরো উপজেলার উনি নির্বাহী প্রধান। উনি পুরো উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান। ঠিক আছে, উনি উপজেলার মোটামুটি সবকিছু দেখভাল করতে পারেন। উনি জমি জমা আইন সংক্রান্ত নিরাপত্তা সবকিছুর দায়িত্ব ওনার। আর একজন উপজেলার চেয়ারম্যানের উপজেলা পরিষদের সাচিবিক দায়িত্ব উনার অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা। বোঝা গেল? আচ্ছা, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, এটা সবাই জানি, ম্যান। 9টা ওয়ার্ডে 9 জন কাউন্সিলর, ঠিক বলছি তো? এবং প্রতি 3 ওয়ার্ডে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর। এই টোটাল 9 আর 1 এ 10, আর 9 ওয়ার্ড মানে প্রতি 3 ওয়ার্ডে একজন, মানে 3 জন সংরক্ষিত নারী, টোটাল 13 জন। সরি, মেম্বার 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 মেম্বার, মাই মিস্টেক, বহুত বড় গলতি হো গয়া। মেম্বার। উনারা তো দাপ্তরিক কাজে, উনারা তো ইয়া না, নির্বাচিত ইয়া না, প্রতিনিধি না। এই এই কি ইউনিয়ন সচিব সম্বন্ধে কি তোমাদের আইডিয়া আছে? বলতো, ইউনিয়ন সচিব সম্বন্ধে কি আইডিয়া আছে তোমাদের? উনি কি, উনি সরকারি কোন সচিব নাকি, না কিভাবে কি আইডিয়া আছে কোনো? ইউনিয়ন পরিষদ সচিব কোনো সরকারি পোস্ট না, এটা একটা স্থানীয় শাসন ব্যবস্থার একটা পোস্ট, যেখানে যে কর্মরত থাকে সে হচ্ছে জাতীয়, মানে হচ্ছে বাংলাদেশের যে সরকারি চাকরির যে লেভেল আছে সেখানে 13তম গ্রেডের একজন কর্মচারীর সমমর্যাদার পোস্ট। ঠিক আছে, 13তম গ্রেডের একজন কর্মচারী সমমর্যাদার পোস্ট হচ্ছে সচিব, ইউনিয়ন পরিষদ সচিব। বাট তার বেতন বাংলাদেশের, আচ্ছা আমার, সরি ফর মাই ইন্টারাপ্ট, এই পঞ্চায়েত সিরিজটা আমার দেখা লাগবে, আমি এখনো দেখিনি। সবাই এটার কথা খুব বলতেছে ভাই, খুব ভালো নাকি? যাই হোক, তা সে হচ্ছে সরকার থেকে কিছু ভাতা পায়, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যেমন মনে করে, আর গ্রেড 13তম, আর ইউনিয়ন পরিষদ থেকে সে কিছু ভাতা পায়, এই দুই ভাতা নিয়ে মোটামুটি সে হচ্ছে চলে। ঠিক আছে,
এই হচ্ছে একজন ইউনিয়ন পরিষদ সচিবের কাজ। আচ্ছা, যাই হোক, আমরা স্থানীয় সরকার নিয়ে বললাম, স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে কথা বললাম। এবার তোমার প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন, জাস্ট কাঠামোটা দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, একটু হোল্ড করো। হ্যালো, সবাই আছো? একটু মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেল। কেন্দ্রীয় প্রশাসন দেখো, কেন্দ্রীয় প্রশাসনের একদম দেখো কই থেকে হয়, মন্ত্রণালয়, বিভাগ, উপবিভাগ, এরকম ভাবেই তো আসে। তো কেন্দ্রীয় প্রশাসনের একদম প্রশাসনিক প্রধান কে থাকেন? মন্ত্রী। তার নিচে হচ্ছে সচিব, তারপরে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তারপরে এটা কিন্তু কেন্দ্রীয় প্রশাসন দেখাচ্ছি, যুগ্ম সচিব, তারপরে উপসচিব, তারপরে সিনিয়র সহকারী সচিব, এটা হচ্ছে সিনিয়র সহকারী সচিব, তারপরে সহকারী সচিব। বোঝা গেল? দেখো, মন্ত্রী এবং সচিব এটা তো মন্ত্রণালয়ের মধ্যে থাকে। এই জিনিসটা কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের আহ প্রশাসনিক প্রধান হচ্ছেন মন্ত্রী, আর নির্বাহী প্রধান হচ্ছেন সচিব, হচ্ছেন প্রশাসনিক প্রধান। ইনি হচ্ছেন নির্বাহী প্রধান। ওকে, দেখো এখানে যদি কিছু থাকে, তোমার সিনিয়র সচিব যদি কোনো মন্ত্রণালয় থাকে, তাহলে দেখছে মন্ত্রীর পরে সিনিয়র সিনিয়র সচিবের অবস্থান, তারপরে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। সিনিয়র সহকারী, দেখো, সহকারী সচিব হচ্ছে নবম গ্রেড। আমি একটু দেখাই দেই, নবম গ্রেড। সিনিয়র সহকারী সচিব হচ্ছে ষষ্ঠ গ্রেড। উপসচিব হচ্ছে পঞ্চম। প্রশাসনে কোনো চতুর্থ গ্রেড নেই, যুগ্ম সচিব হচ্ছে তৃতীয় গ্রেড, এটা দ্বিতীয়, এটা প্রথম। আর সিনিয়র সচিব হচ্ছেন একটা স্পেশাল গ্রেড, উনার বেসিক হচ্ছে 82,000 টাকা। আর মন্ত্রী তো তোমার হচ্ছে সরকার ব্যবস্থার একজন প্রশাসনিক প্রধান। এই কেন্দ্রীয় প্রশাসনটা কি বোঝা গেল বলো তো? কেন্দ্রীয় প্রশাসন ক্লিয়ার? এবার আসো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন আমি উপর থেকে নিচে নামি। মন্ত্রী প্রশাসনিক প্রধান, আর নির্বাহী প্রধান সচিব, কারণ উনি সবকিছু নির্বাহ করার প্রশাসনিক যে ডিসিশন গুলো নেন হচ্ছে মন্ত্রী, আর সেই ডিসিশন গুলো নির্বাহ করেন সচিব। মাঠ প্রশাসনে এই দেখো, মাঠ প্রশাসনে তোমার জেলা ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক আছে। আমি একটু এই মাঠ প্রশাসন হচ্ছে জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। ঠিক আছে, আমি জেলা ভিত্তিক আগে দেখাই, যদি একবারে দেখানো যায়। আচ্ছা, আমি তাহলে মানে মিস্টেক করে ফেলছি। আচ্ছা, আমি ওটা ক্লিয়ার করতেছি, একটু দেখে নিও বইয়ে। এসে উপরে, আর এরপরে তোমার হচ্ছে জেলার এরকম অনেকগুলো পোস্ট আছে। অতিরিক্ত ডেপুটি কমিশনার, ইওনো, মানে তোমার হচ্ছে ডিসি, এটা ডেপুটি কমিশনার কি ডিসি, এটা হচ্ছে অ্যাডিশনাল মানে অতিরিক্ত এডিসি। এডিসি আর ইওনো একই পোস্ট, ঠিক আছে, এডিসি এবং ইওনো একই পোস্ট। যে উপজেলায় থাকেন তিনি ইওনো, আর যিনি তোমার এই পোস্টে যিনি হচ্ছেন তোমার ইয়েতে থাকে, ডিসি অফিসে থাকেন, তিনি হচ্ছেন এডিসি। মানে এখানে আর ডিসি আছে, আছে এনডিসি আছে, অনেকগুলো পোস্ট আছে। এর নিচে হচ্ছে সহকারী কমিশনার। যারা এই যে বিসিএস দিয়ে ডিরেক্ট ঢোকেন তারা আছে সহকারী কমিশনার, এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। ইনারাই দেখা যাচ্ছে চাকরি পার্মানেন্ট হলে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড হন। কিন্তু এখন যারা চাকরিতে জয়েন করেন তারা সহকারী কমিশনার হিসেবে জয়েন করেন। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কেউ হইতে পারে। যার উপর এই এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা দেওয়া থাকবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা আলাদা কোনো পোস্ট না, এটা জাস্ট একটা ক্ষমতা। একটা জেলার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছেন একজন ডিসি, ঠিক আছে। আর এই
এসি ল্যান্ড এটা কোনো প্রমোশনাল পোস্ট না, এটা জাস্ট এই সহকারী কমিশনারদের যখন চাকরি পার্মানেন্ট হয়ে যাবে, 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে যখন চাকরি পার্মানেন্ট হয়ে যাবে বিভিন্ন বিভাগীয় পরীক্ষা এবং ট্রেনিং দিয়ে, তখন তারা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে কোনো একটা উপজেলা প্রশাসনের আহ সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত থাকেন। জিনিসটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? এসি ল্যান্ড কিন্তু কোনো প্রমোশনাল পোস্ট না। এই মোটামুটি আমাদের গেল। ঠিক আছে, আমাদের প্রশাসন ব্যবস্থা গেল, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থাটা গেল। এই মোটামুটি আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটা হচ্ছে বেসিক, বা এইগুলোই মোটামুটি ঘাটাঘাটি করলে তোমরা বুঝে যাবা। এরপরে আসো আমরা রাজনীতি নিয়ে কাজ করি কিছু। পলিটিক্স, রাজনীতি। দেখো, রাজনীতি নিয়ে খুব বেশি প্রশ্ন যে আসছে তা না, সরকার পক্ষ বিরোধী পক্ষ এসব ভুংচুং জিনিসপত্রই বেশি আসে আমাদের। এইগুলো মোটামুটি পড়লেই হয় আমাদের। ঠিক আছে, তো সেইগুলো আমরা একটু দেখে যাই, কিছু কোশ্চেন আমরা দেখলে বুঝতে পারবো কি কি পড়তে হবে না পড়তে হবে। বাংলাদেশে বলো তো কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বলো, বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ইয়েস, বহুদলীয় গণতন্ত্র। এই দিগন্ত লাল পানি খেয়েও খুব সুন্দর উত্তর দিচ্ছে। কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয় গণতন্ত্র। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, বহুদলীয় গণতন্ত্র। ঠিক আছে, সারা পৃথিবীতে মূলত 3 ধরনের দল ব্যবস্থা আছে। ঠিক আছে, একটা হচ্ছে একদলীয়, 2 দ্বিদলীয়, 3 বহুদলীয়। আচ্ছা শোনো, এর আগের প্রশ্নগুলোর যেটা আমার বলা হয়নি তোমাদের, এই যে স্থানীয় সরকার ব্যবস্থার দায়িত্ব বা এদের এদের সুফল কুফল, এগুলো ভাই ভুংচুং পড়া, তোমরা নিজেরা ভুংচুং পড়ে নে, এগুলো নিয়ে আমি আর পেঁচাল পারলাম না। ঠিক আছে, যেমন একদলীয় সরকার ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হিটলার। হিটলারের ব্যবস্থা ছিল একদলীয় সরকার ব্যবস্থা বা একদলীয় রাজনৈতিক ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা কোথায় আছে? মোটামুটি যুক্তরাষ্ট্রের রিপাবলিক এবং ডেমোক্রেটিক, যেমন যুক্তরাষ্ট্র দ্বিদলীয় সরকার ব্যবস্থা। আর বহুদলীয় ধরো আমাদের মতন দেশে, যেমন বর্তমানে বাংলাদেশে কতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে বলো তো? 40টা না 39টা না 40টা না 41টা? উত্তর দাও তো, আমি আমার সঠিক মনে নেই। 44টা এখন, সাবাস, অনেকগুলো। তাহলে বোঝো আমাদের কতগুলো আছে, নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা কিন্তু সবাই নির্বাচনে অংশগ্রহণ করে, তাই না? এখন তাহলে আমাদের দেশে আছে বহুদলীয় দল ব্যবস্থা আছে। এটা নিয়ে সংক্ষেপে আমরা ব্যাখ্যা করতে পারি, আমাদের হচ্ছে, তবে সেগুলো ভোট পায় না, তারা জোট তৈরি করে, এই দুইটার সাথে মোটামুটি জোট তৈরি করে, এরাই মোটামুটি জোটে থাকে, বুঝলাম। একটা প্রশ্ন আছে, 1955 সালে আমি হতে মুসলিম শব্দ বাদ দেয়া হয় কেন? কেন হয় বলো তো? তোমরা উত্তর দাও, আমি উত্তর দেব না। তোমরাই উত্তর দাও, তারপরে আমি উত্তর দেব, তারপরে আমি উত্তর দেব। গুড। এই যে যে পয়েন্ট গুলা বললা, তোমরা বাংলাদেশে যে কোনো গাইড বইতে দেখবা, আহ থাম ধুম ধুম ধাম করে করতে, শুধু ওই এক এক প্যারার মধ্যে বিস্তারিত লিখতে। আমি তোমাদের দিয়ে তোমাদের উত্তর দিয়ালাম, এর উত্তর দিবা সবার আগে অসাম্প্রদায়িকতা। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়াতে, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র তৈরি করতে, সংখ্যালঘুদের নিরাপদ বোধ করাতে। এইবার তুমি বলো, তারপরে অন্যান্য সকল ধর্মমতের অংশগ্রহণ বাড়াতে। এইরকম তোমরা 1000টা পয়েন্ট দিয়ে দাও, 5-7টা পয়েন্ট দিয়ে দাও।
এই দেখো আমরা কিন্তু গল্প করতে করতে 5টা পয়েন্ট বলে দিলাম। সব জায়গায় দেখবা এই দুই এক লাইন বা একটা প্যারার মধ্যে ভুং চুং সেই আওয়ামী লীগ গঠনের ইতিহাস ইতিহাস দিয়ে ভরাই ফেলে দিয়েছে, মেন কথা বলা নেই। তুমি মেন কথা এরকম পয়েন্ট আকারে বলে দাও ভাই। এক লাইন এক লাইন করে বললো, সে পয়েন্ট গুলো তুমি ভিজুয়ালাইজ করো। তার আগে কিছুটা হিস্ট্রি অল্প করে লিখে ভিজুয়ালাইজ করবে এইভাবে। বলো এরকম ঢালাও লিখে বেশি নাম্বার আশা করা যায়, নাকি এরকম ভাবে লিখলে বেশি নাম্বার আশা করা যায়? এবং বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ছিলেন, এরকম ভুং ভুং কিছু তেলবাজি করবা, সুন্দর একটা উত্তর হয়ে যাবে। বোঝা গেল? প্রশ্নের আনসার করার সিস্টেমটা কি বুঝলা? এরকম আরো পয়েন্ট বানাও। তেল না সত্যি? অবশ্যই তেলবাজি, অবশ্যই সত্যি ভাইয়া। আমার কথার মধ্যে যে টুকটাক কথা আসে এই জন্য বললাম, তুমি আবার অন্যভাবে কিছু নিও না। শোনো, এরকম একটা প্রশ্ন আসলে তুমি প্রথমে তো অল্প করে 3-4 লাইনের মধ্যে আওয়ামী লীগের ইতিহাস এবং কবে এটা রিমুভ করা হয়েছে, বঙ্গবন্ধু কি চাইছে সেসব কথা জিনিস লিখলে, তারপরে এরকম কয়টা পয়েন্ট লিখে দিলে তোমাকে 3 থেকে 4 তো ইজিলি দিবে। 70 থেকে 80% নাম্বার পাওয়া আশা করা যায় ইজিলি। ধুর, কি বলো! যাই হোক, আচ্ছা দেখো, এখন আরো কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নের দিকে একটু তাকাই। রাজনৈতিক দলের কার্যাবলীটা দেখতে হবে আমাদের। এরপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি। হা হা দিয়ে দেই তোমার এটাতে কি, বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যাবলী কি কি মোটামুটি একটু পড়লেই বুঝতে পারবা যে রাজনৈতিক দলের ভূমিকা দুই জায়গা বেশি। একটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, আর একটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা। একটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি। রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মধ্যে কি কি করে আমরা একটু বলতে বলতে যাই, তোমরা একটু শুনো, তাহলে সুবিধা হবে। রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হলো স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করানো, এগুলো হচ্ছে রাজনৈতিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা রদবদল, রাজনৈতিক দীক্ষাদান, সরকারি কর্তৃত্বের বৈধতা সাধন, সচেতনতা সৃষ্টি, রাজনৈতিক কাঠামোর উন্নয়ন সাধন, জনমত সংগ্রহ, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের গণতান্ত্রিকরণ, গণতান্ত্রিক মূল্যবোধ ও পরিবেশ সৃষ্টি, জাতীয় সংহতি সাধন। এরকম দুনিয়ার ভুংচুং দিয়ে তোমরা এই এই রাজনৈতিক পরিবেশ সৃষ্টি কিভাবে করতে পারো সেটা দিতে পারো। আর একটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা। সামাজিক ক্ষেত্রে ভূমিকার মধ্যে আমরা বলতে পারি দারিদ্র্য বিমোচনে সহায়তা করা, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোকে ক্রমান্বয়ে মৌলিক অধিকারে সন্নিবিষ্ট করা। এই জিনিসটা কি তোমরা বুঝো? এই জিনিসটা তোমাদের সাথে একটু ডিসকাস করব, ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্টটা হচ্ছে, আমার পয়েন্টটা লিখে নেই, এটা নিয়ে আলোচনা করতেছি একটু। সামাজিক ক্ষেত্রে ভূমিকা বললাম দারিদ্র্য বিমোচন করা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহকে ক্রমান্বয়ে মৌলিক অধিকারে সন্নিবেষ্টিত করা, সংবিধানে বর্ণিত অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করা। ঠিক আছে, সংবিধানে বর্ণিত অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করা, সামাজিক আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধ মীমাংসা করা, প্রবাসী বাঙালিদের অধিকারগুলো নিশ্চিত করা। এসব, আরে ভাই এই আমার রেকর্ড এমনি, তুমি যে কোনো গাইড বইতে এগুলো পাবা, এটা নিয়ে কোনো চিন্তা করো না। তোমাদের আসলে একটা জিনিস বেসিক ক্লিয়ার করে দেই, এই এই জিনিসটা তোমরা একটু মাথায় নাও। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু মাথায় নাও, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি। বলো তো এর মূল পার্থক্যটা কি, তোমরাই বলো, আমি বলবো না, তোমরা বলো। একটু বলো দেখি, আমি তারপরে এটা নিয়ে আমি কথা বলবো। সংবিধানের দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার, এর মধ্যে মেন পার্থক্যটা কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতিও তো সংবিধান দ্বারা স্বীকৃত। আচ্ছা থাক, অনেক টাইম গেছে, আমি বলি একটু। ঠিক আছে, স- আমি বলি, আমি এবার তোমাদের বলতেছি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, দ্বিতীয় ভাগের 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ, এবং মূলত 9 থেকে 25 নম্বর অনুচ্ছেদ, এগুলো রাষ্ট্র পূরণ করবে। ঠিক আছে, দেখো আমরা রাষ্ট্র গঠন করছি, রাষ্ট্রের মালিক কারা? আমরা, বুঝো, আমরা আমরা রাষ্ট্রের মালিক। আমরা রাষ্ট্রের মালিক হিসেবে আমরা আমাদের রাষ্ট্র কিভাবে চলবে তার একটা টেন্ডার দিয়েছি। কার কাছে টেন্ডার দিয়েছি? সরকারের কাছে টেন্ডার দিয়েছি, তাই না? তুমি খুব ভালোভাবে বুঝো, সরকারের কাছে টেন্ডার দিয়েছি এবং সরকারকে কি কি করতে হবে আমরা আমাদের দায়িত্ব সরকারের কাছে দিয়েছি। আমরা মালিক, আমরা সরকারের কাছে দায়িত্ব দিয়েছি। সরকার হচ্ছে জনগণের গোলাম। ঠিক আছে, তারা জনগণের গোলামি করবে।
তারা তাদের টেন্ডার অনুযায়ী কাজ করবে। সেই টেন্ডার অনুযায়ী কাজগুলো কি কি? সংবিধান, সংবিধানের মধ্যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা বলে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার জন্য তোমরা এই এই কাজগুলো করবা। যেমন আমাদের হচ্ছে যে কি কি করতে পারবো, আমরা মালিকানা নীতি বলে দিয়েছি, আমরা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের কথা বলে দিয়েছি, সার্বজনীন সে অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছি, নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার কর্তব্য সম্বন্ধে আমরা বলেছি। আমরা কি কি পরিবেশ সংরক্ষণের এরকম অনেকগুলো কথা বলেছি। বাট এইগুলা যদি আমাদের সরকার করতে না পারে বা কোনোগুলো যদি না পারে, না করে, আমরা কোনো মামলা করতে পারবো না সরকারের এগেনস্টে। কারণ এর কোনো লিগাল রাইট নেই, মানে এর কোনো তোমার হচ্ছে মামলা করার রাইট নেই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর। বাট মৌলিক অধিকার যে 18টা আছে ভাই, এর একটা এদিক ওদিক হোক আমরা ডিরেক্ট মামলা করে দিতে পারি, আমরা ডিরেক্ট মামলা করে দিতে পারি। তার মানে সরকার যদি আমাদের দ্বিতীয় ভাগের যে অনুচ্ছেদ গুলো আছে সেই অনুচ্ছেদ মতো কাজ করতে না পারে, আমরা সরকার বা রাষ্ট্রের এগেনস্টে কোনো মামলা করতে পারবো না। ওকে, সরকার বা রাষ্ট্রের এগেনস্টে কোনো মামলা করতে পারবো না। যেমন আমাদের মৌলিক চাহিদা কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এইগুলো সরকার আমাদের ব্যবস্থা করবে। এটা সরকারের একটা দায়িত্ব। ধরো এগুলো মোটামুটি কি থাকে, নির্বাচনী ইশতেহারে থাকে। বাট এগুলোর যদি কোনোটা সরকার ফেল করে, আমরা সরকারকে এগেনস্টে কোনো মামলা করতে পারবো না। বোঝা গেল? বাট আমরা মৌলিক অধিকার কোনোটা যদি মিস হয়ে যায়, তাহলে আমরা ডিরেক্ট মামলা করতে পারবো। তাহলে এখন একটা প্রশ্ন থাকে না যে ভাইয়া এগুলোর এগেনস্টে আমরা মামলা করতে পারবো না, বা সরকার দেখেন নির্বাচনী ইশতেহারে এই জিনিসগুলো বলেছে কিন্তু এগুলো করতে পারেনি, কিন্তু আমরা তো সরকারের এগেনস্টে মামলা করতে পারবো না। তাহলে এই অনুচ্ছেদগুলো রাখার মানে কি? এর এর পাওয়ার কি থাকলো সংবিধানে? পাওয়ার আছে। এই এই ওদের মৌলিক তোমার চাহিদাগুলো যদি সরকার পূরণ করতে না পারে, আমরা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি 5 বছর। 5 বছর পরে আমরা সরকার পরিবর্তন করে ফেলতে পারবো নির্বাচনের মাধ্যমে। তাহলে বলো এই পয়েন্টগুলোর ক্ষমতা আছে না? এই পয়েন্টগুলোর ক্ষমতা আছে কি নাই বলো, আমাকে বলো। এই মূল রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার, মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার সংবিধানে যেগুলো বলা আছে, এই দুগুলার লিগাল পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো? বলো তো, বুঝা গেছে? জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আসো আমরা আবার লেখাপড়ায় চলে যাই। এটাও লেখাপড়ার অংশ অবশ্যই। প্রশ্ন দেখলে এগুলো বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন আসছে পরবর্তী সময়ে। বাংলাদেশে ওইটা তুমি পড়তে পড়তে বুঝে যাবা। তোমার 91 সালের পরবর্তী সময় বাংলাদেশে বিরোধী দলীয় রাজনীতির বৈশিষ্ট্য সমূহের কথা বলা হয়েছে। তুমি এর একটু হিস্ট্রি আমরা দেখে আসি, এই প্রশ্নটার উত্তর আমি বলতেছি, তোমরা একটু শুনো। জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে 1971 সালের 16ই ডিসেম্বর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে একটি জায়গা দখল করে। অতঃপর 75 সালের 25 জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে পুনরায় বহুদলীয় গণতন্ত্রের সমাপ্তি ঘটে। দীর্ঘ আন্দোলনের পর 1991 সালে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। সম্মিলিতভাবে সংবিধানের দ্বাদশ সংশোধনী গ্রহণ করতে গিয়ে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি ছিল এদেশের সংসদীয় সরকার ব্যবস্থার ভিত্তিমূল। যাই হোক, এখানে আমাদের কি কি বৈশিষ্ট্য পালন করতেছে আমরা একটু দেখি। বাংলাদেশ 1 নাম্বার দেখো, বাংলাদেশে বেসরকারি জরিপ সংস্থা পাবলিক ওপিনিয়ন পোল। এটা কি? পাবলিক ওপিনিয়ন পোল। এইটাতে একটা জরিপ চালায়, সেটা হচ্ছে ঢাকা এবং সিলেটে। জরিপ চালিয়ে দেখে বাংলাদেশের 60.34%, মানে 60% মানুষ মনে করেন বিরোধী দল তাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করছে না। 4টি প্রশ্নের ফলাফল জরিপে বলা হয় 76% মানুষ মনে করে বিরোধী দল সংসদে ফিরে যাওয়া উচিত। এর আগে যে অবস্থা ছিল আর কি, যে ওয়াক আউট করি, আমরা সংসদে থাকবো না, ভুংচুং এসব বলে। বিগত বিএনপি সরকার যেমন উন্নয়নমূলক কাজে আওয়ামী লীগ
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করেনি, তেমন বিরোধী দলের সরকারের সাথে সরকারি দলের কোনো সামঞ্জস্য নেই। বিরোধী দলগুলো সবসময় রাজনীতির সন্ত্রাসে ব্যস্ত থেকেছে, অপরদিকে সরকারি দল বিরোধী দলীয় নেতাকর্মীদের তাদের বাহিনীদের ধরপাকড় করে জেলখানায় ভর্তি করে রেখেছে। এত কথা বলার দরকার নেই ভাই, এগুলো খুব সেন্সিটিভ কথা। আল্লাহ, বিরোধী দল থাকলেই হরতাল 2004 সালে এসব মানে এই কোনো উল্লেখ করবা না, হরতাল বললে উল্লেখ করবা না যে বিরোধী দল বাংলাদেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তেমন রাখতে চায় না, তারা হরতাল, জ্বালাও পোড়াও আন্দোলন এইসব উল্টোপাল্টা কথা বলে দিবা। মানে অবশ্যই আওয়ামী লীগকে কোনোভাবে ভিক্টিমাইজ করা যাবে না, বুঝলাম? বর্তমান রুলিং সরকারকে কোনোভাবে রিটার্নের খাতায় ভিক্টিমাইজ করবা না। কি হলো? আর আরেকটা পয়েন্ট হচ্ছে, সংসদে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করা ও পরমত অসহিষ্ণু, মানে তারা অন্যের মতের প্রতি সহিষ্ণু থাকে না। সরকারের ইতিবাচক নেতিবাচক সকল কাজের সমালোচনা ও বিরোধিতা করার পাশাপাশি সরকার পতনের জন্য পিকেটিং, পেট্রোল সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করতেছে এই বিরোধী দলটা। এই জিনিসটা বলবা 2013-14 সালে যা করছে বিএনপি সরকার, সেই জিনিসগুলো উল্লেখ করে দিবা। মানে মানে কোনো দল উল্লেখ না করে তাদের কার্যক্রমগুলোকে উল্লেখ করে দিবা। ঠিক আছে, এরকম ভাবে এই প্রশ্নের টেকনিক্যাল আনসার করে আসতে হবে, এরকম পয়েন্ট বাই পয়েন্ট আনসার করবা, দেখবা তোমাদের এই আনসারটা বেশ সুন্দর হবে। জিনিসটা কি বোঝা গেল? না, খারাপ দিকগুলো লেখার দরকার নেই, বাজেটের ভালো দিকগুলো লেখবা। জনবান্ধব, আমাদের হচ্ছে যে ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য এই বাজেটটা অস্থির। এইটাই হবে মেনলি আমাদের ফোকাস পয়েন্ট। সরি, দিগন্ত সাদা পানি খাচ্ছি মানে মিনারেল ওয়াটার খাচ্ছি, লাল পানি না। এই কাজ করো না ভাই, শেখ মুজিব দেশের জন্য যা করছে তার ছবি বুকে টাঙায় রাখা উচিত। আল্লাহ, লোকটা সাহস ছিল এবং দূরদর্শিতা ছিল। আচ্ছা, আমরা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখন একটা প্রশ্ন পড়ব। সেই প্রশ্নটা হচ্ছে, এই তো আসিফ, পারফেক্ট, পারফেক্ট কথা। আসো আমরা লেখাপড়া করি। এই জিনিসটা করতে হবে, আমরা কয়টা পয়েন্ট বলবো, পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করব। তখন তোমরা বুঝবা যে জাতির পিতা শেখ মুজিব লও 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 সালাম কেন। উনার উনার কিন্তু এখন আমরা কি জাতির পিতা বলি না, না জাতির জনক বলি? আমরা জাতির পিতা বলি না জাতির জনক বলি? কোনটা সংবিধানে কোনটা আছে বলো, আমাকে উত্তর দাও। জাতির পিতা বলি আমরা। মজার কথা কি জানো, জাতির পিতা তো না সাংবিধানিক নাম, বাট উনার রাজপথের নাম ছিল কিন্তু জাতির জনক। 70-এর নির্বাচনের টাইমে, 69-এ যখন উনি রিলিজ পেলেন এবং 70-এর নির্বাচনের টাইমে যখন উনার পক্ষে মিছিল হচ্ছিল, তখন রাজপথে উনার নাম হয়ে গেছিল জাতির জনক শেখ মুজিব, লও 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 সালাম। এই উপাধি তাকে কেউ দেয়নি। এই জাতির জনক উপাধিটা উনাকে দিয়েছে রাজপথ, জাস্ট লিটারেলি রাজপথ, আপামর জনগণ। জাতির জনক শেখ মুজিব, লও 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 সালাম। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই ছিল তখনকার স্লোগান। জয় বাংলা। না, এইটা যাই হোক, বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক নেতৃত্ব। আমি কয়টা পয়েন্ট বলবো, তারপরে পয়েন্টগুলো ব্যাখ্যা করবো। আমি আগে পয়েন্টগুলো লিখি। 1, দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন। 2, অনুসারীর নিকট স্বচ্ছতা। 3, আশাবাদী। একজন ক্যারিসমেটিক লিডারের মধ্যে যা যা পয়েন্ট পাওয়া যায় সব এর মধ্যে আছে, সব ওনার মধ্যে ছিল। স্বপ্নবাজ। 5, দৃঢ় বিশ্বাসী এবং অদম্য সাহসী। 6, ভবিষ্যৎবাণী সম্পন্ন নেতা। 7, মেধাবী সংগঠক। 8, সাধারণ জনগণের প্রতি যত্নশীল। 9, অসাম্প্রদায়িক নেতৃত্ব। 10, যৌক্তিক নেতা। 11,
অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। 12-13 বঙ্গবন্ধুর আন্দোলন। ভাই এটা পয়েন্ট, এটাও 10 মার্কের। 14, এই 13টা পয়েন্টই মোটামুটি মনে রাখো, তাতেই হবে। আমি একটা একটা করে ব্যাখ্যা করে আসতেছি। যেহেতু আমাদের বিগ ড্যাডির ব্যাপার, বিগ ড্যাডিকে নিয়ে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। বিগ ড্যাডি সম্বন্ধে শোনো, দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন। তাকে নিয়ে আর নতুন ভাবে দৃঢ় ব্যক্তিত্ব নিয়ে আমরা আর কি বলবো, সেটা তো কিউবার সর্বোচ্চ নেতা ফিডেল ক্যাস্ট্রোই বলে দিয়ে গিয়েছিলেন। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসের দিক দিয়ে এই মানুষটি হিমালয়ের মতো। তাকে দেখার মাধ্যমে আমি হিমালয়কে দেখতে পেয়েছি। তাহলে উনার উক্তিতে কিন্তু আমরা বুঝতে পারছি তিনি কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। অনুসারীদের নিকট স্বচ্ছতা। উনি 7ই মার্চের ভাষণে দেখো কত স্বচ্ছভাবে দিয়ে বলে গেছেন যে আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি। আমি ইয়াইয়া খানকে বললাম, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তার মানে উনি কিন্তু এই ভাষণের মধ্যে ওনার প্রতিটা কর্মকাণ্ড, হ্যাঁ, উক্তিটা দিয়ে দেওয়া যায়, ইজিলি দেওয়া যায়। দেখুন উনি কিন্তু ওনার ভাষণের মধ্যে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছিলেন যে আমরা এইটা এটা করছি, আমরা জীবন দিয়েও চেষ্টা করছি, কিন্তু ইয়াইয়া খান আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। উনি ছিলেন প্রচন্ড আশাবাদী মানুষ, ওনার কথার মধ্যে আমরা বুঝতে পারি। 7ই মার্চের ভাষণে উনি কি বলছেন দেখো, নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি মুক্তি পাবে। তার মানে উনি কিন্তু আশাবাদী যে উনি বুঝতেছেন যে তাকে দিবে না, মানে তাকে ক্ষমতা দিবে না, হস্তান্তর করবে না, কিন্তু তারপরেও তিনি আশাবাদী যে না, আমরা এগুলো করতে পারবো। উনি স্বপ্নবাজ ছিলেন, ঠিক আছে। শেখ মুজিবুর রহমান ছিলেন স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা। তিনি জানতেন সেটা হবে এবং সেটাই হয়েছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার পর তার স্বপ্ন ছিল সেটিও হয়েছে। 1966 সালের 5 ফেব্রুয়ারি ঘোষিত 6 দফা দাবিও ছিল বঙ্গবন্ধুর স্বপ্নবাজ চিন্তা ভাবনার ফসল। 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে ঘোষণা দেন পূর্ব পাকিস্তান হবে বাংলাদেশ। উনি এটা স্বপ্ন দেখছিলেন, উনি কিন্তু সেটা সফলও করে ছাড়ছেন। তারপরে কি দৃঢ় বিশ্বাসী এবং অদম্য সাহসী, সেখানে কি বলবো ভাই, উনি কি কতটা সাহস না থাকলে 6 দফা একটা মানুষ ঘোষণা করতে পারে। তারপরে উনাকে বন্দুকের নলের মুখেও কিন্তু উনাকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করতে দেখা যায়নি, ঠিক আছে। এরকম এইখান থেকে কিন্তু উনার আপোষের মানে উনি খুব ভালোভাবে মানে হচ্ছে কি দৃঢ় বিশ্বাস নিয়ে এবং অদম্য সাহস নিয়ে যে কোনো কাজে কিন্তু আগাই গেছেন সব দিক দিয়ে। মানে হবে না কঠিন জেনেও তিনি আগাই গেছেন সব জায়গায়। ভবিষ্যৎবাণী সম্পন্ন নেতা, 7ই মার্চের ভাষণে উনার এটা বোঝা যায়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তার মানে উনি কিন্তু বুঝতে পারছিলেন যে উনাকে হয়তো আটক করেও ফেলতে পারে এই ভাষণের পরে। তো উনি যদি নাও থাকেন তাও যেন উনি পুরোপুরি অসহযোগ আন্দোলন শুরু করতে পারে এবং পুরোপুরি পুরোদমে যুদ্ধে নেমে যাইতে পারে। উনি ছিলেন মেধাবী সংগঠক। তিনি একক চেষ্টা একাগ্রতার মাধ্যমে আওয়ামী লীগকে একটা সুসংগঠিত এবং সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য দল হিসেবে গঠন করছিলেন। তাহলে তিনি কতটা মেধাবী সংগঠক সেটা চিন্তা করে দেখেন। সাধারণ জনগণের প্রতি যত্নশীল। উনি কিন্তু মানে ছোটবেলায় ধরো আমার নানা বাড়ি তো গোপালগঞ্জ, আমি আমার আম্মার কাছে শুনছি বা নানার কাছে শুনছি মেনলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত ভালো মানুষ ছিলেন যে উনার বাবা তো খুব বড় কোনো চাকরি করতেন তা না, কিন্তু উনাদের অনেক ভালো জমি জায়গা ছিল। তা এলাকার একজনকে দেখে যে সে না খেয়ে মারা যাচ্ছে, মানে এত খারাপ অবস্থা, সে তার খুব খারাপ অবস্থায় আছে, যে তার কোনো অর্থ সম্পদ ধান চাল কিছু নেই, তার খাওয়ার উপায় নেই। উনি কি করছিলেন জানো, উনার মায়ের ধানের গোলা থেকে 1 বস্তা ধান চুরি করে নিজে পিঠে করে যে সেই লোককে দিয়ে আসছিলেন। উনি এত পরিমাণ সাধারণ জনগণের প্রতি ছোটবেলা থেকে যত্নশীল।
আর তোমার হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী পড়লে তোমরা বুঝতে পারবা যে তিনি কি পরিমাণ যত্নশীল ছিলেন, যে 46 সালে যখন কলকাতায় দাঙ্গা বাঁধে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে, তিনি কতটা যত্নের সাথে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করছিলেন। অসাম্প্রদায়িক নেতৃত্ব, অসাম্প্রদায়িক নেতৃত্বে আমরা দেখতে পারি এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। এটা কিন্তু 7ই মার্চের ভাষণে উনি এই কথাটা বলেছিলেন, যে হিন্দু মুসলিম আমাদের ভাই। কি বলেছিলেন? এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, তার মানে উনি কতটা অসাম্প্রদায়িক সেটা চিন্তা করেন। যৌক্তিক নেতা। উনার একটা কথাতে তো বোঝা যায় যে উনি যে উনার 70-এর নির্বাচনের টাইমে বলেছিলেন যে আমার নির্বাচনের ম্যানিফেস্টো হবে 6 দফা, পাকিস্তানিরা 6 দফা মানবে না, আর আমি 6 দফা থেকে ফিরে আসব না, এবং এর ফলাফল হবে স্বাধীন বাংলাদেশ। কি উনার এই কথাটার মধ্যে যৌক্তিকতা পাওনি তোমরা? দেখো তো বাংলাদেশ স্বাধীন হয়েছে না? উনি অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। উনি কতটা অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর না থাকলে উনি 4682 দিন জীবনের জেলেই কাটাই দিচ্ছেন। তাহলে বোঝো উনি কতটা অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। মুক্তির পথ নির্দেশিকা, মানে উনি তো আমাদের দেখাই দিলেন কিভাবে আমাদের মুক্তি পেতে পারি। আমাদের 6 দফায় তো আমাদের মুক্তির সনদ, না 6 দফার মাধ্যমে তো আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তারপর উনি কতগুলো আন্দোলন করছেন, উনি হচ্ছে বা শিক্ষা আন্দোলন, উনি হচ্ছে মানে 47 থেকে ওনার জীবনটা তো আন্দোলন দিয়েই পার হয়েছে। তা আন্দোলনগুলো তো একজন ক্যারিসমেটিক লিডার না হলে তো এতগুলো আন্দোলন সংগঠিত করে সফল হওয়া যেত না ভাই। তাহলে তো বোঝাই যাচ্ছে উনি কত বড় ক্যারিসমেটিক একজন নেতা। বোঝা গেল এই প্রশ্নটার উত্তর? আমি একটা সেলফ স্টাডি দেই এই রাজনীতি থেকে। স্টাডি 1, 2, ভূমিকা, এই দুটা প্রশ্ন পড়বা। আর আর একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে সেলফি, আমি ওটা পড়াটা দিয়ে দিচ্ছি তোমাদের, একটু হোল্ড করো, আমি দিয়ে দিচ্ছি তোমাদের। 3 নাম্বার, নেতৃত্ব কি, এই 3টা প্রশ্ন তোমরা পড়বা। পারা যাবে না এই 3টা প্রশ্ন পড়া? বলো তো। দেখো বাংলাদেশের নির্বাচন নিয়ে এই পর্যন্ত যা প্রশ্ন আসছে, এই পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে যা আসছে ভাই, আমি সেলফ স্টাডি দিয়ে দিতে পারি, কারণ এর আগের দিন আমরা খুব বিস্তারিত এটা নিয়ে আলোচনা করছি যে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, এর প্রধান কাজ কি কি। গতকালকের ক্লাসে এটা আমরা ডিসকাস করছি না? এটা কি নতুন ভাবে পড়তে হবে বলো তো আমাকে? নির্বাচন নিয়ে কিছু পড়া পড়তে হবে। এই প্রশ্নটা গতকালকে পড়ছি না আমরা? হ্যাঁ, আমি মেডিকেলের ক্লাস আমি আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতে পারছিলেন। ভাই, 26শে মার্চ পাকিস্তান গ্রেফতার করতে আসবেন জানার পরেও এবং তাজউদ্দিনের অনুরোধের পরে তিনি আত্মগোপন না করে ধরা দিলেন কেন? ভাই শোনো, তাদের এই অপারেশনের অন্যতম টার্গেট ছিল বিগ বার্ড ইন দা কেস। ঠিক আছে, বিগ বার্ড ইন দা কেস। তো পাকিস্তানিদের ধারণা ছিল, পাকিস্তানিদের টার্গেট ছিল তাকে যদি আমি আটক করে ফেলতে পারি আমার খেলা অর্ধেক শেষ। আর উনি এই কাজটা করছিলেন যে যদি সবাই দেখে, যে বাংলাদেশের জনগণ যদি দেখে যে আমাদের অবিসংবাদিত নেতাই আত্মগোপন করে পালাইছে, তাহলে তো তারাও পিঠ পিঠ দেখায় যুদ্ধক্ষেত্র থেকে পালাবে ভাই। এজন্য সে আহ ধরা দিছে, স্বাভাবিকভাবে ধরা দিছে। সো তার রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এবং তার আপামর জনগণ দেখছে যে তাদের নেতা আটক করছে, তার মানে তাকে মুক্ত করতে হবে, এবং নেতার স্বপ্ন ছিল দেশ স্বাধীন করতে হবে। তো এইসব পয়েন্ট বিবেচনায় উনি আসলে নিজেকে ধরা দিচ্ছেন। আর দ্বিতীয়ত, উনাকে যদি ধরা না যেত ভাই, ঢাকায় আরো অনেক বেশি ক্যাজুয়ালিটি হতো। পাকিস্তানিদের এভাবে উনি মানে হচ্ছে প্যাচে ফেলে যিনি বাংলাদেশকে স্বাধীন করছে। আচ্ছা, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, এর কাজ কি কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নাম্বার, দল কি কি, এদের কাজ কি?
ঠিক আছে, নির্বাচনে পর্যবেক্ষক দল কি, এদের কাজ কি, এই এই দুটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই একটা সেলফ স্টাডি, এর আগেরটা তোমাদের করা হয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট এর মধ্যে আমি দেখতেছি আর সব ভুংচুং প্রশ্ন। আরপিও, রিপ্রেজেন্টেশন টু দা পিপল অর্ডার, আরপিওটা খুব ইম্পর্টেন্ট। আরপিও 18 বার এই পর্যন্ত সংশোধন করা হয়েছে, এটা খুব ভাইটাল একটা প্রশ্ন। রিপ্রেজেন্টেশন টু দা পিপল অর্ডার, আরপিওটা কিন্তু মাস্ট আসবে, এটা আমাদের 41-এও আসছিল, বারবার আসবে। আর নতুন আইন অনুযায়ী এটা 18 বার সংশোধন হয়েছে। এই জিনিসটা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে, এটা আসলে বোঝানোর মতন কিছু নেই। আর এই যে ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা, ইভিএম কি, আর একটা নাও ইভিএম কি, তারপর ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা, তারপর এমপি হওয়ার যোগ্যতা অযোগ্যতা, এই সব জিনিস যা যা আছে মোটামুটি কার্যাবলী সবই তো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে আগের ক্লাসে। তো এগুলো তোমরা পড়ে নিতে পারবা, এগুলো আসলে নতুন ভাবে আমার পড়াই, তোমাদের বোর বানানোর কোনো দরকার নেই। এখন তোমরা বলো, আজকের ক্লাস এইখানে মোটামুটি শেষ। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।